সাদিক কায়েম গং যারা, তারাই মূলত এখন এই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজের মাধ্যমে প্রতিপক্ষের চরিত্র হননে ব্যস্ত হয়ে পড়েছে। বলা হচ্ছে যে ছাত্রলীগের ভেতরেই ছাত্র শিবির গুপ্ত হিসেবে ছিল, ছাত্র দলের ভেতরে জেনে তার গ্যারান্টি কি? 17 বছর পরে আজকের সুসময়ে যারা কিনা নতুনভাবে নিজেদের পরিচয় জাহির করার জন্য আমাদের সাথে মিশতে চেষ্টা করছে, মিটতেছে, এর মধ্যে কেউ কেউ থাকতে পারে। ওসমান হাদিও কিন্তু এক প্রকাশ্য ওপেন টকশোতে বলে গিয়েছেন যে জামাত শিবিরের লোকজন হচ্ছে রিমোট কন্ট্রোলের দল, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে। জামায়াত ইসলামের আমিন এবং সংসদের বিরোধী দলীয় নেতা সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভায় বলেছেন যে আপনাদের ছাত্র দলকে উদ্দেশ্য করে আমরা আদু ভাই দাদু ভাই মুক্ত ক্যাম্পাস দেখতে চাই। জামাত শিবিরের 2013 এবং 2014 সেশনের একজন শিক্ষার্থী যদি 2026 সালে এসে আদুবাই না হয়, তাহলে ছাত্র দলের নেতৃত্ব আমার সেশন 10-11, সাধারণ সম্পাদকের সেশন 11-12, তারা কিভাবে আদুবাই হয়? দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে দুজন ছাত্রনেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যারা বহুবার হামলা, মামলা, গুম এবং কারাভোগের অভিজ্ঞতা নিয়ে ছাত্র রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজিজুল হক জিয়ন, যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মাসুম বিল্লাহ, তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি যত কথা অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দিয়ে শুরু করতে চাই মাসুম বিল্লাহ। বর্তমান তো ছাত্র রাজনীতি একটু উত্তপ্ত। আপনারা জানেন যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের একটা দ্বন্দ্ব চলছে, সেটা চট্টগ্রাম থেকে শুরু এবং এরপরে শাহবাগ থানায় যে ঘটনাটা ঘটেছে, এটা কি আসলে আদর্শগত সংঘাত নাকি ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের লড়াই? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক আমার ভাইকেও ধন্যবাদ, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠান দেখছেন। দেখুন, বর্তমান সংঘাতের কারণ হিসাবে আপনি যে দুইটা কথা বলেছেন, যে এটা আদর্শিক কোনো সংঘাত নাকি ক্যাম্পাসে আমাদের অবস্থান বজায় রাখার বা আধিপত্য বিস্তারের সংঘাত, বর্তমান সংঘাতটা আসলে এই দুইটার কোনোটাই না। আপনি দেখে থাকবেন যে 5 আগস্ট পট পরিবর্তনের পরে বাংলাদেশে একটা পতিত ছাত্র শক্তি যারা আওয়ামী লীগের দমন নিষ্পেষণের টিকতে না পেরে বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে নিজেদেরকে বিলুপ্ত ঘোষণা করেছিল, এবং 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং সর্বশেষ জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই আন্দোলনেও তাদের সাংগঠনিক কোনো অবস্থান নাই, সেই সাংগঠনিক কোনো ভূমিকা নাই। তারা মহিরুহের মতো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আবির্ভূত হইল। তাদের মধ্যে আপনি ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের দেখবেন, যারা ছাত্রলীগের হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল ওদেরকে দেখবেন। শুধু বাংলাদেশের ছাত্র রাজনীতিতে মহিরু হিসাবে আবির্ভূত হওয়া না, তারা নিজেদেরকে জুলাই আন্দোলনের একমাত্র স্টেক হোল্ডার দাবি করতে থাকলো। যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সবসময় সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের এই ছাড় দেওয়ার সুযোগ নিয়ে 5 আগস্ট পরবর্তী সময় থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রতিপক্ষের চরিত্র হননের একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে থাকে। শুরুতে এটার ব্যবহার কিছুটা কম থাকলেও সময় যত বাড়তে থাকে তাদের এটার অপব্যবহার তত বেশি বাড়তে থাকে, এবং 12 জানুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের পর থেকে আপনি দেখবেন যে তাদের সেই প্রতিপক্ষের চরিত্র হননের যে কার্যক্রম, সেই কার্যক্রম অতীতের সমস্ত সীমা অতিক্রম করে, এবং সর্বশেষ আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের মানুষের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং ওনার কন্যা, ওনাদেরকে নিয়ে কি একটা অশ্লীল ফটোকার্ড তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। তো দীর্ঘ সময়ের ছাত্রদলের সাধারণ নেতাকর্মীদের পুঞ্জীভূত ক্ষোভ, পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ চায়, শিক্ষার পরিবেশ চায়, তাদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে শিবিরের উপর এই সমসাময়িক যেই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা। আর আপনি চট্টগ্রামের যে কথাটা বললেন, চট্টগ্রাম এবং পাশাপাশি পাবনাতেও একটা ঘটনা ঘটেছে, পাবনার ঈশ্বরদীতে। আমি চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্ব পালন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। তো বাংলাদেশ ছাত্র শিবিরের যেখানে তাদের অবস্থান ভালো, তাদের কর্মী বাহিনী ভালো, তাদের অবস্থান শক্তিশালী,
সেখানে তারা ছাত্রলীগের থেকেও ভয়ঙ্কর। আর যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যে সমস্ত ক্যাম্পাসে তাদের অবস্থান তুলনামূলক দুর্বল, সেখানে হচ্ছে তারা আপনার এই সোশ্যাল মিডিয়াকে প্রতিপক্ষকে ঘায়েল করার মাধ্যম হিসাবে বেছে নেয়। তো বর্তমানের যেই সংঘাতের কথা আপনি বললেন, সেটা তাদের অপরাজনীতি, প্রতিপক্ষের চরিত্র হননের নগ্ন প্রয়াস, তারই বহিঃপ্রকাশ। এখানে আসলে আদর্শিক বা ক্যাম্পাসে অবস্থানগত কোনো দ্বন্দ্ব এখানে জড়িত না। আমি একটু আজিজুল হক জীবনের কাছে আসতে চাই। বর্তমানে সব থেকে আলোচিত শব্দ গুপ্ত, এবং আপনারা বিভিন্ন দেয়ালে দেয়ালে এই শব্দটা লিখছেন। বলা হচ্ছে যে ছাত্রলীগের ভেতরেই ছাত্র শিবির গুপ্ত হিসেবে ছিল। ছাত্র দলের ভেতরে জেনে তার গ্যারান্টি কি? আসলে আপনার প্রশ্নটার উত্তর দেওয়াটা আসলে খুব দুরূহ হবে, কারণ আমরা তো এটা বলতে পারবো না আসলে নাই। তবে আমরা আমাদের রাজনীতির যে কালচারটা আছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল হিসাবে যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে, সেখানে যে কারো কিন্তু অংশগ্রহণের সুযোগ থাকে। তবে একটা জিনিস শিওর, আমাদের কার্যক্রমগুলো কিন্তু ওপেনলি করতে হয়, গোপনে করার সুযোগ নেই। সেক্ষেত্রে তারা তাদের এজেন্ডাতে সেই জায়গাটা রেখেছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। তবে আমরা আমাদের সহযোদ্ধাদের চিনি, আমরা জানি যারা বিগত 16-17 বছর রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে, আমাদের সহযোদ্ধা হিসেবে পাশে ছিল, তারা গুপ্ত হওয়ার সুযোগ কম। বাট হ্যাঁ, সুশীল বা এই 17 বছর পরে আজকের সুসময়ে যারা কিনা নতুনভাবে নিজেদের পরিচয় জাহির করার জন্য আমাদের সাথে মিশতে চেষ্টা করছে, ভিড়তেছে, এর মধ্যে কেউ কেউ থাকতে পারে। তবে সেটা আমরা যদি আতসী কাচের নিচে নিয়ে সেভাবে পর্যালোচনা করি, আমরা মনে হয় সেটাকে ধরতে পারবো। আর যে শব্দটা নিয়ে বলছেন, আসলে চট্টগ্রাম দিয়ে শুরু হয়েছে, এই ছোট্ট একটা শব্দ নিয়েই কিন্তু শুরু। আমার মনে হয় না বাংলাদেশের জন্মের পর থেকে আজ অবধি একটা শব্দ নিয়ে এই ধরনের সংঘাত কখনো হয়েছে। আমার জানা মতে হয়নি, বা আমি জানি না, আমার জানার যদি সীমাবদ্ধতা থাকে। তবে আমার ব্যক্তিগত মতামত থেকে যেটা হয়, বিগত 16-17 বছর, বিশেষ বলবো না, 15 সালের পর থেকে তাদের রাজনীতিটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গিয়েছে। এটা আমার বলতে হবে না। তারা যাদেরকে আইডল হিসেবে নেওয়ার জন্য, বিশেষ করে শহীদ ওসমান হাদি, তার প্রোফাইল পিকচারে, মানে জামাত শিবিরের যেসব নেতাকর্মী এখন আছে, তাদের ম্যাক্সিমাম প্রোফাইলে পিকচার হিসেবে কিন্তু ওসমান হাদির ছবি দেওয়া আছে। তো সেই ওসমান হাদিও কিন্তু এক প্রকাশ্য ওপেন টকশোতে বলে গিয়েছেন যে জামাত শিবিরের লোকজন হচ্ছে রিমোট কন্ট্রোলের দল, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে, রিমোটে চাপ দিলে যে কোনো সময় আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন। তো সেই জায়গা থেকে মূলত গুপ্তের শব্দটার সামনে নিয়ে আসা বা সামনে আসা। আরেকটা বিষয় হচ্ছে 5 আগস্টের পর দেখেন তারা যে যুক্তিটা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করে, যে ছাত্রলীগের দমন পীড়ন, তাদেরকে মানে হত্যাযোগ্য করে ফেলেছিল, যে ইস্যুগুলো তুলতেছে, আমি ধরে নিচ্ছি তর্ক সাপেক্ষে প্রতিটা সত্যি। 5 আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিল, তার সাথে সাথে ছাত্রলীগ কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, যাদের সুযোগ ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে। 6 তারিখ থেকে কেন তারা প্রকাশ্যে আসলো না? তাদের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক খায়েম, এস এম ফরহাদরা প্রকাশ্যে আছে সেপ্টেম্বরের 21 তারিখ। আপনি 5 তারিখ থেকে যদি 21 পর্যন্ত দেখেন, 1.5 মাস সময় নিয়েছে। হাসিনার ফেসিস্ট আমল শেষ হয়ে যাওয়ার পরও 1.5 মাস সময় নিয়েছে তারা প্রথম প্রকাশ্যে আসার জন্য, যারা কিনা তাদের রোল মডেল, যাদেরকে তারা মেধাবী হিসেবে দাবি করে। বিশেষ করে তাদের মাদার সংগঠন জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীরাও প্রকাশ্যে দাবি করে যে তাদের মেধাবীর সংজ্ঞা যদি বল হয়, তাহলে সাদিক কায়েম, এস এম ফরহাদের সামনে ফ্রন্ট লাইনে নিয়ে আসে। তাহলে ফ্রন্ট লাইনাররাই সামনে আসতে 1.5 মাস সময় নিয়েছে। সেক্ষেত্রে সেটাও কিন্তু সংখ্যায় কম, সবাইকে কিন্তু সংখ্যায় তো তারা আনে নাই। 2 জন, 5 জন, 7 জন এই ধরনের কমিটি। কিন্তু 2009 সাল থেকে 2026 সাল তো অনেকগুলা কমিটি হয়েছে। আমি তাদেরও। তা বাদ দিলাম, আমার কথা হচ্ছে আমি 15 সাল থেকে 24 সাল পর্যন্ত যদি হয়, আমি ধরে নিয়েছি তর্ক সাপেক্ষে সবগুলা ঠিক। তারা যদি তার পরের দিন 6 তারিখেও প্রকাশ্যে এসে বলতো যে এই আমরা ছাত্র শিবিরের সাথে যুক্ত, এই আমাদের কমিটি, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চেক করেন, কোনো হল কমিটি নেই। তাদেরকে প্রশ্ন করলে বলা হয় তাদের হলগুলোতে জনশক্তি আছে। সেই জনশক্তিগুলো কারা সেটা কিন্তু আপনি আমি আমরা বলতে পারবো না। কারণ যদি দেখেন তাদের কোনো নেতাকর্মী কোনো ভালো কাজের সাথে যুক্ত হয়, তখন হঠাৎ করে তাকে প্রকাশ্যে নিয়ে এসে বলবে যে এই ভালো কাজটা আমাদের শিবিরের এই কর্মী বা সমর্থক বা সাথী যাই বলি না কেন সে করছে। বাট যদি কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে, কখনো দায় নিবে না। যে জিনিসটা এই আমাদের শাহবাগ থানায় হয়েছে, দেখেন এটা আমার জন্য বিব্রতকর, আপনাদের জন্য, সাংবাদিকদের জন্য বিব্রতকর হওয়ার কথা। একজন সাংবাদিক দাবি করা, সে, আমি প্রকৃত সাংবাদিক কিনা নাকি মজো জার্নালিস্ট আমি বলতে পারবো না, বাট সাংবাদিকের কার্ড যেহেতু ঝোলানো আছে, সে সরাসরি ছাত্র শিবিরের ভূমিকায় গিয়ে কিন্তু আমাদের ছাত্র দলের পদধারী একজন নেতাকে ঘুষি দেওয়ার পরেই কিন্তু এই শাহবাগ থানায় মারামারির সূত্রপাত। সেটা কালবেলা লাইভে এসেছে।
তো সেই জায়গা থেকে যে গুপ্ত রাজনীতির চর্চাটা তারা তো প্রতিটা ফ্রেমিং করতে করতে প্রতিটা জায়গাতে তারা তাদের নিজস্ব সেট আপ রেডি করেছে, যার জন্য আপনি প্রকৃত সাংবাদিক আর এই শিবিরের এজেন্ট তাদের মধ্যে কিন্তু আপনি তফাৎ করতে পারবেন না, কারণ তারা বিগত 16-17 বছর ধরে সেটার সাথে কোপিত হয়ে গিয়েছে, যার কারণে তারা প্রকাশ্যে আসতে দ্বিধাবোধ করতেছে। আরেকটা ভয় আমার যেটা ব্যক্তিগত অভিমত, তারা যদি এখন কমিটিগুলো পাবলিশ করে দেখা যাবে, যেটা নাকি সাদিক কায়েমদের মতো, এস এম ফরহাদের মতো, বিশেষ করে সাদিক কায়েমের তো নৌকার পক্ষে স্লোগানের ভিডিও পর্যন্ত আছে। আমি প্রকাশ্য মিছিলের বিষয়টা বাদই দিলাম, নির্বাচনে তাদের ওয়ার্ক করার জয় বাংলার স্লোগান দেওয়া ভিডিও আছে। এবং তারা শিবিরের বিরুদ্ধে কিন্তু মিছিল দিয়েছে। সেটা তো দিয়েছে, এস এম ফরহাদ তো পদধারী শিবিরের ছাত্র লীগের নেতা ছিলেন, সেটা যদিও তারা ডিবেট করেছে, এবার তথ্য প্রমাণ সহকারে দেখানো হয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু ফ্রন্টলাইনাররা, বিশেষ করে তাদের মেধাবীর সংজ্ঞা যাদেরকে বলা হয়, তারাই এই জায়গা থেকে এসেছে, তাহলে কমিটিগুলো পাবলিশ করলে কিন্তু সেরকম অসংখ্য হেলমেট বাহিনী বের হবে, যার কারণে তাদের ভয় থেকে, নিজস্ব ভয়ের জায়গা থেকে তারা কিন্তু কমিটিগুলো পাবলিশ করছে না, হল কমিটিগুলো এখন পর্যন্ত দেখাচ্ছে না, যার কারণে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। তবে আমরা সেটাকে আসলে এন্ডোর্স করতে চাই না। যে জিনিসটা হয়েছে সেটা বাংলাদেশের আপামর ছাত্র জনতা, বিশেষ করে জুলাই আগস্টে যারা রাজনীতি বিমুখ যে অংশটা মাঠে নেমে এসেছিল এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য, সেই অংশটা কিন্তু এই ধরনের রাজনীতি দেখার জন্য তারা তাদের জীবন দেয়নি, তারা পঙ্গুত্ব বরণ করেনি, তারা রাজপথে নেমে আসেনি। তারা চায় নতুন ধারার রাজনীতির সূচনা হবে, সেখানে বুদ্ধিভিত্তিক চর্চা হবে, জ্ঞান চর্চা হবে, বেটার অপশন থাকবে তাদের জন্য। এটা ওপেন প্ল্যাটফর্ম আমাদের জন্য। প্রতিটা ছাত্র সংগঠন যদি তাদের নিজস্ব এজেন্ডা এবং ছাত্রছাত্রীদের দাবি দেওয়া কেন্দ্রিক তথ্যভিত্তিক জ্ঞান নির্ভর কর্মপরিকল্পনা সাজায়, সেক্ষেত্রে যাকে তাদের আস্থার জায়গা হিসেবে দেখবে তারা কিন্তু তাদের ছায়াতলে যাবে। সেটা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই জায়গা দখল করতে পারে, ওয়েলকাম হিসেবে তারা ছাত্রছাত্রীরা সেই ছায়াতলে আসবে। কিন্তু তাদের ভয়টা কোথায় সেটাই আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, বুঝতে পারিনি, যার কারণে আসলে গুপ্ত রাজনীতির প্রক্রিয়াটা চলমান আছে, যার ভুক্তভোগী আমরা হচ্ছি, সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছে। এবং আবরার ফাহাদের মতো এই শিবির সন্দেহে অনেকে শহীদ হয়েছেন শুধুমাত্র একই কারণে, কারণ শিবির সন্দেহ তাকেই করতে পেরেছে, কারণ শিবিরের প্রকৃত শিবিরকে সেটা জানার কোনো ওয়ে ছিল না। এবং আমরা এমনও জানতে পেরেছি যারা আবরার ফাহাদকে টর্চার করে হত্যা করেছেন, সরাসরি হত্যাযোগ্য করে তুলেছেন, তাদের মধ্যেও কয়েকজনকে শিবির সম্পৃক্ততা হিসেবে আমরা বিভিন্নভাবে আইডেন্টিফাই হয়েছে, আমরা জানতে পেরেছি সামাজিক মাধ্যমে। এবং জামাতের প্রখ্যাত একজন আইনজীবী শিশির মনির কিন্তু সেই 4 জন সহ 7 জনের কিন্তু আইনজীবী হিসেবেও একটা দীর্ঘ সময় আইনি লড়াই লড়েছিলেন। আমি একটু মাসুম বিল্লাহর কাছে আসতে চাই। মাসুম বিল্লাহ, এই যে কমিটির বিষয়টা আসলো, আপনারা কি ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করবেন বা প্রেশার ক্রিয়েট করবেন যে বিগত কমিটিগুলো প্রকাশ করতে? তাহলে তো আপনারাও জানতে পারবেন যে আপনাদের ভেতরে আসলে কারা গুপ্ত হিসেবে লুকিয়ে আছে। দেখুন, আমরা এই বিষয়ে 5 আগস্টের পরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ আমরা বিভিন্ন গণমাধ্যমে বারবার এই বিষয়ে বলেছি এবং তাদেরকে এক ধরনের মিডিয়ার মাধ্যমে অনুরোধ করা হয়েছে যে আপনারা বিগত সময়ে 17 বছরে আপনাদের কমিটিগুলো প্রকাশ করুন। এবং আমরা এইভাবে বলেছি যে যদি সৎ সাহস থাকে, আপনারা যদি ওপেন রাজনীতি করতে চান, তাহলে সেই কমিটিগুলো সামনে নিয়ে আসুন। আমরা দেখতে চাই যে সেই কমিটিতে কতজন ছাত্রলীগের ছিল বা তারা এখন বাংলাদেশের কোন পর্যায়ে কোন পজিশনে চাকরি বাকরি করতেছে, তারা এখন কোথায় আছে, এই বাংলাদেশের মানুষের সামনে সেটা উন্মুক্ত হওয়া খুব বেশি প্রয়োজন। কিন্তু তারা আমাদের ভাষায়, আমাদের অনুরোধে বিন্দুমাত্র কর্ণপাত করে নাই। না করার পিছনে আমার যেটা কারণ মনে হয় যে তারা এটাকে স্ট্র্যাটেজি হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাবে, সামনে এগিয়ে নিয়ে যাবে। ভাই যেটা বললো যে যদি কোনো ভালো কাজ কারো দ্বারা সংগঠিত হয়, যেন তাকে তারা শিবিরের কর্মী হিসাবে আখ্যায়িত করতে পারে, তার ক্রেডিট যেন নিতে পারে। আর যদি কোনো অপকর্মে কোনো শিক্ষার্থী জড়িত হয়, তার দায় যেন ছাত্র শিবিরকে নেওয়া না লাগে এবং ক্ষেত্রবিশেষে যেন সেটা প্রতিপক্ষের উপর চাপিয়ে দেওয়া যায়। তো আমার মনে হচ্ছে যে এই স্ট্র্যাটেজি তারা বহাল রাখবে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আমার মনে হয় যে তাদেরকে বয়কট করা শুরু করে দিয়েছে। আপনি দেখবেন যে ডিউ ইনসাইডার্স যে পেজটার মাধ্যমে সবচেয়ে বেশি প্রপাগান্ডা এখন পর্যন্ত ছড়ানো হয়েছে, এবং সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সময় সেই ডিউ ইনসাইডার পেজ থেকে এই শিবিরের প্যানেলের পক্ষে সবচেয়ে বেশি প্রচারণা চালানো হয়েছিল। শিবিরের প্যানেলকে বিজয়ী করতে শিবিরের প্যানেলের পক্ষে সবচেয়ে বেশি প্রচারণা চালানো হয়েছিল এই ডিউ ইনসাইডার পেজ থেকে, এবং সময়ের পরিক্রমায় তারা এখন সেটা প্রতিপক্ষের চরিত্র হননের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এবং আপনি জানেন যে সম্প্রতি একটা স্ক্রিন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সেই ডিউ ইনসাইডার পেজের অ্যাডমিন হিসাবে তাদের ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আইটি সম্পাদক, তথ্য প্রযুক্তি সম্পাদক হাসানুল বান্না, তাকে দেখা গিয়েছে, তার আইডি দেখা গিয়েছে এবং সেটা তথ্য প্রমাণ সহ সন্দেহাতীতভাবে প্রমাণিত।
পাশাপাশি আরেকজন ফয়সাল নামের একজনকে দেখা গিয়েছে, যিনি বর্তমান যে ডাকসুর তথাকথিত বিপি সাদেক কায়েম, ওনার খুব ঘনিষ্ঠ। এবং দেখলাম যে উনি ওমরা হজে গিয়ে ওনাকে মানে পবিত্র কাবা শরীফের ছবি পাঠিয়ে বলেছেন যে আমি আল্লাহর কাছে তোমার নিরাপত্তা এবং সফলতার জন্য দোয়া করব। তো এইরকম সাদিক কায়েম গং যারা, তারাই মূলত এখন এই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন পেজের মাধ্যমে প্রতিপক্ষের চরিত্র হননে ব্যস্ত হয়ে পড়েছে। এবং সাধারণ শিক্ষার্থীরা যখন সেই স্ক্রিন ভিডিওর মাধ্যমে সেটা সত্যতা দেখতে পেয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে তাদের দিন শেষ। অতি শীঘ্রই সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করবে। এবং শাহবাগ থানায় এবং চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের ক্ষুদ্র কর্মীদের যে প্রতিরোধের বিষয়টা আপনারা দেখলেন, আমার মনে হচ্ছে যে তারা যদি এই সমস্ত অপকর্ম বন্ধ না করে, সেটা সূচনা মাত্র। সামনের দিনে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া আরও বেশি ভয়ঙ্কর হবে। এবং তারা যদি এই চরিত্র হননের কথা বলছিলেন, সেটা কিন্তু প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে। তো প্রযুক্তি ব্যবহার করে সেটা মোকাবেলা করতে আপনারা কি ব্যর্থতার পরিচয় দিয়েছেন? দেখুন, আসলে কুকুর যদি পায়ে কামড় দেয়, তার প্রতিদান হিসাবে তো আসলে কুকুরের পায়ে কামড় দেওয়া যায় না। আমি কামড় দেওয়ার কথা বলিনি, সেটা মোকাবেলা মানেই যে তাদের চরিত্র হনন, সেটার কথা বলছি না। যে আমরা আমাদের সাধ্যমতো, যে দেখেন ছাত্র দলের নামে এখন পর্যন্ত কোনো গুপ্ত মানে বট আইডি বা কোনো ভুয়া পেজের দ্বারা, মানে ভুয়া পেজ দ্বারা কোনো অপপ্রচার বা প্রতিপক্ষকে ঘায়েল করার মতো কোনো বিষয় প্রচার করা হচ্ছে এবং সেটাতে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত, এটা কিন্তু এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। তো আমরা তো সেই নোংরামির রাজনীতিতে বিশ্বাস করি না। আপনি প্রযুক্তিগতভাবে সেটা মোকাবেলা করতে কি বুঝিয়েছেন সেটা আমি পুরোপুরি পরিষ্কার না। এখন তারা হচ্ছে আমাদের অনবরত আমাদের চরিত্র হননের জন্য কাজ করে যাবে, এটার প্রতিহিংসা হিসাবে আমরা নিজেদের কতক্ষণ সাফাই গাইবো? আমাদের পড়াশোনা আছে, আমাদের কাজকর্ম আছে। তাহলে এই পেজগুলো আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন রাষ্ট্রীয়ভাবে? এই রাষ্ট্রীয়ভাবে এই পেজগুলো নিয়ন্ত্রণের জন্য আপনি জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের কর্মীরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছে এবং সেখানে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে আসা হয়েছে যে এই যে আইডিতে সাদিক কায়েম গংরা সরাসরি জড়িত, ওনাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং এই আইডির বিলুপ্তের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এখন পর্যন্ত তাকিয়ে আছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা থানায় অভিযোগ দায়ের করেছি, এই সমস্ত আইডির স্ক্রিনশট সহ ফ্যাক্ট চেক সহ সব কিছু আমরা জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করি যে অতি দ্রুত এই সমস্ত আইডি বন্ধের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। আর আপনি যেটা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্সেস এখন খুব সহজ, ফেসবুক, ইউটিউব এখন হাতে হাতে। আপনি কতগুলো আইডি বন্ধ করবেন? আপনি কতগুলো আইডি ব্যান করবেন? একটা আইডি খুলতে 1 মিনিটের বেশি সময় লাগে না একটা আইডি। আর হচ্ছে তাদের এই বট আইডি যারা চালায়, ওদের কমিউনিটিটা এত বেশি শক্ত। আপনি যদি একটা ভালো কোনো কাজের, আপনাদের চ্যানেল 24-এর যে নিউজগুলো বিভিন্ন সময় প্রকাশিত হয়, সেটা যদি কোনো কারণে বিএনপি বা ছাত্রদলের ফেভারে যায়, আর আপনি যদি সেটার কমেন্ট সেকশনে যান, আপনি দেখবেন যে কি পরিমাণ অকথ্য ভাষায় বট আইডি দিয়ে কি পরিমাণ গালিগালাজ তাদের ওই বট আইডি দ্বারা সংগঠিত হচ্ছে, কি পরিমাণ গালিগালাজ করা হচ্ছে। আপনি কয়জনকে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করবেন? আপনি 1টা 2টা 5টা 10টা আইডি ব্যান করলেন, তারা আরও বেশি আইডি নিয়ে সামনে এসে পড়বে। কারণ বাংলাদেশে ফেসবুক বা ইউটিউব আইডি খুলতে তো কোনো রুলস রেগুলেশন এখন পর্যন্ত নাই, যে যখন ইচ্ছা একটা ফোন নাম্বার দিয়ে বা একটা ইমেল খুলে আইডি খুলতে পারতেছে। তো আসলে এটা কেউ যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, এই নোংরামির রাজনীতি থেকে বের না হয়ে আসে, বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন যদি মন থেকে তারা না চায়, তাহলে এটা আসলে বন্ধ করা খুব বেশি কঠিন হয়ে পড়বে। এটা শুধু প্রশাসনের উদ্যোগের কারণে বন্ধ হবে বলে আমার মনে হচ্ছে না। আমি একটু ফ্যাক্ট চেকিং নিয়ে আপনাকে সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আপনারা ফটোকার্ড বা এই যে গুজবের বিরুদ্ধে আপনারা সব থেকে বেশি ভুক্তভোগী ছাত্র দলের কথায় যদি বলি, তাহলে ছাত্র দলের পক্ষ থেকে এই যে অথেন্টিক ফ্যাক্ট চেকিং ব্যবস্থা করা হচ্ছে না কেন? আসলে দেখুন, এই ফ্যাক্ট চেকিংটা আসলে কোনো দলীয়ভাবে করার সুযোগ খুব সীমিত আমি যতটুকু জানি। এটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের আইটি ফার্ম বা বিশেষ সংস্থা, সরকারের পৃষ্ঠপোষকতাও হয়তো বা থাকতে পারে। ইস্যুটা হচ্ছে যেটা, আপনি এই ক্ষেত্রে 2টা জিনিস করতে পারেন। আপনি যে প্রশ্নটা আমার সমালোচককে করেছিলেন, আমার সহযোদ্ধাকে, আসলে সরকার, রাষ্ট্র ব্যবস্থা আসলে এর বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারে এই অপপ্রচার গুজবের বিরুদ্ধে। আমি একটা জিনিস দিয়ে শুরু করব। বিষয়টা হচ্ছে 5 আগস্টের পরে আমরা ব্যক্তি স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতার জন্য লড়াই ছিল, কিন্তু স্বাধীনতারও কিন্তু একটা লিমিটেশন থাকা উচিত।
আমার স্বাধীনতা আছে মানে এই না আপনার পরিবার নিয়ে আপনার পরিবারের নারীদেরকে নিয়ে আমি যা খুশি তা বলতে পারবো। এখন কিন্তু সেটার চর্চা হচ্ছে এবং বিশেষ করে এই চর্চাটা শুরু করেছে বিশেষ করে ছাত্র শিবির তাদের যে বিভিন্ন বি টিম সি টিম আছে তাদেরকে দিয়ে, এবং যাচ্ছে তাই ভাবে সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে। এটার বিরুদ্ধে একটা রিসেন্ট টাইমের উদাহরণ আপনাকে বলি, সাউদা সুমি নামে একজন মহিলাকে কিন্তু কিছুদিন আগে সাইবার একটা অ্যাক্ট বা যেভাবে হোক সামাজিক এই মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে কিন্তু আটক করা হয়েছিল। দেখেন ওই মহিলাটার কিন্তু একজন স্পেশাল চাইল্ড ছিল। ওনাকে যখন আটক করা হয় সংসদে কিন্তু বিরোধী দলীয় নেতা নিজে কিন্তু ওনার মুক্তির জন্য দাবি চেয়েছিল। দুর্ভাগ্য আমাদের এই 5 আগস্টের পরে দেখতে হলো যে ওই মহিলাটার ব্যাপারে কথা বলার সময় কিন্তু ওনার স্পেশাল চাইল্ড আছে, একটা নারী, তার বাকস্বাধীনতা নাই, এইসব বলে কিন্তু ওনাকে মুক্তি করার জন্য একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে, সরকার তার জামিন দিতে বাধ্য হয়েছে। কিন্তু দেখেন উনি আসলে আটক হয়েছেন কিসের জন্য? উনি এমন ফটো কার্ড শেয়ার করেছিলেন যেটার কোনো অস্তিত্ব নাই। তার মানে কি আপনার নামে আমি এমন কিছু বললাম যেটার আসলে কোনো অস্তিত্ব না, এই ধরনের কোনো কিছুর সাথে আপনি যুক্ত না করেছেন না। তো সেই জিনিসটাকে সরকার যদি নিয়ন্ত্রণ করতে যায়, একটা ফোর্স যদি এইভাবে সরকারকে প্রেশারাইজ করে, কালকে যেটা হচ্ছে এখন আমরা এটাকে সায় দিচ্ছি না, বা জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এই ধরনের নোংরামিকে প্রশ্রয় দেয় না। কিন্তু দেখেন ইট মারলে পাটকেল খেতে হয়, অনেকটা এরকম আর কি। তারা যেটা শুরু করেছে সেটার ভিক্টিমাইজ কিন্তু তারাও এখন হচ্ছে অনেকের মাধ্যমে। সেটা ছাত্রদল না, ছাত্রদলের কেউ কেউ হয়তো বা যুক্ত আছে, বাট সাধারণ অনেকে আছে। কারণ এআই দিয়ে আপনি চাইলেই কমান্ড করলে কিন্তু বিভিন্ন টুলস আছে যার মাধ্যমে আপনি যে কোনো ছবি ভিডিও জেনারেট করতে পারেন, এগুলো ভাইরাল হচ্ছে। তো এতে করে আসলে কি হচ্ছে, রাজনীতির যে পরিবেশটা সেটা টক্সিক হচ্ছে। ক্যারেক্টার অ্যাসাসিনেট করে কিন্তু আসলে সাময়িক গেইন করা যায়। দীর্ঘমেয়াদী রাজনীতির যেই আমরা গুণগত পরিবর্তনের স্বপ্ন দেখছি সেটা কি করা পসিবল? সেটা হচ্ছে না, হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আমাদের অবশ্যই সেই অনুযায়ী কর্মপন্থা নিতে হবে। বিশেষ করে আমাদের ছাত্রদল রিসেন্ট টাইমে আমাদের সাংগঠনিক সভা হবে কেন্দ্রীয় সংসদে। আমাদের যিনি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান, উনি সহ সেখানে হয়তো এইসব বিষয় নিয়ে কর্মপরিকল্পনা সাজানো হবে, যাতে করে অ্যাটলিস্ট আমরা ব্যক্তি স্বাধীনতাকে বজায় রেখে ন্যূনতম যেই রাজনৈতিক সহাবস্থান এবং ব্যক্তিগত পর্যায়ে নোংরামিটা যাতে অ্যাভয়েড করা যায়, সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে যতটুকু স্টেপ নেওয়া যায় সেটা অবশ্যই আমরা নিব। তবে আমরা চাই আমাদের প্রতিপক্ষগুলো যারা কিনা বিভিন্ন সময় রাজনীতিতে গুপ্ত প্রক্রিয়াটা তারা তাদের বিভিন্ন লেয়ারে ঢুকিয়েছে। আমি যদি 2টা উদাহরণ দিই, 5 আগস্ট পরবর্তী সময় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, এরকম কিন্তু বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত বিভিন্ন প্রোগ্রাম করেছে। এদের মধ্যে অনেকেই পরবর্তীতে কিন্তু ছাত্র শিবিরের পদধারী নেতা হিসেবে এসেছে। আমি যদি এখন আমার নাম যেহেতু রিকল আছে, তেতুমির কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি মহামিনুল, সে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য যে তাদের কলেজের যে গ্রুপ আছে সেই গ্রুপে পর্যন্ত একাধিক পোস্ট করেছে নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া ছাড়া। পরবর্তী দেখা গেল শিবিরের সেক্রেটারি। আপনি কিভাবে আটকাবেন তাদেরকে? এইখানে তো সরকারের কোনো বাইন্ডিংস নাই। আপনি দেখেন যেই মবটা কথা তারা বলছে, মবের কথা বলছে যে মবের মাধ্যমে তাদের উপর টর্চার হয়েছে শাহবাগে, সেই অ্যাবি জুবায়ের, মোসাদ্দেক, তারা কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে কিন্তু গিয়েছিলেন। আজকে তাদের ডাকে যদি আহ্বানের সারা দিয়ে 1000 লোক জড়ো হতো, তাহলে তো আমি মনে করি পাল্টা মব ক্রিয়েট করতে। কারণ অতীতে এই ধরনের কালচার আমরা বাংলাদেশে দেখেছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডেইলি স্টার, প্রথম আলোর অফিস ভাঙচুর করা হয়েছে, পুড়িয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে। আমি এটার পক্ষে বিপক্ষে বলবো না, বাট প্রক্রিয়াটা বলছি যে এইভাবে কিন্তু তৈরি হয়। আপনি যখন 1-2টা ইনসিডেন্ট নিজে তৈরি করেন তখন কিন্তু এটার দেখা থেকে অন্যরা করতে প্রভাবিত হয়। আমি যদি বলি এখানে তারা মবের ডাক দিয়েছিল, কিন্তু এটা দুর্ভাগ্যজনকভাবে সেই মবেরই শিকার হয়েছে তারা। আপনাকে একটা মজার তথ্য দিই, আমি যদি বলি, আমি জানি না সেই তথ্যটা জানি কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন হয় তখন কিন্তু শিবিরের প্যানেলের পক্ষে তারা কিন্তু বিভিন্ন হলগুলোর রুমে রুমে কিন্তু চিরকুট দিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে সেই চিরকুটের কোথাও কিন্তু তাদের যে প্যানেলের নামটা উল্লেখ করা নেই। কারণ এখানে একটা টুইস্ট আছে, যেই 2 জন মবের শিকার হয়েছে বা বলা হচ্ছে এই অ্যাবি জুবায়ের এবং মোসাদ্দেক, শিবিরের পুরো প্যানেলের মধ্যে শুধুমাত্র শিবিরের নিজস্ব ওই 2টা সম্পাদক, যেটা হচ্ছে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিবিরের যিনি ছিলেন তার নাম বাদ দিয়ে ওইখানে কিন্তু মোসাদ্দেক আলেপ নিয়ে মোহাম্মদের নাম ঢুকানো হয়েছে। আরেকটা হচ্ছে যেটা সমাজসেবা সম্পাদক শিবিরের যিনি ছিল তার নাম বাদ দিয়ে ওইখানে কিন্তু জুবায়ের আল নেসার বা ব্রেকেটে অ্যাবি জুবায়ের বলা আছে। আমি এখানে এটা দিতে পারবো প্রুফ, যেটা সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন আপনাদের সংবাদ সংস্থার মাধ্যমে আমরা এটা পেয়েছি। তাহলে দেখেন গুপ্ত রাজনীতির চর্চাটা কোন পর্যায়ে ঘটছে। আপনি এখন কিভাবে বলতে পারেন তারা শিবিরের লোক না? আমি যদি এখন এই প্রশ্ন করি সেটার উত্তর তো আমি নিতে পারবো না বা আমরা জানতে পারবো না। তারা এই কাজই করে, জামাত বা শিবির যেই কাজটা নিজে করতে না পারে বা যেই কথাটা তারা নিজে না বলতে পারে সেই কথাটা বা সেই কাজটা কিন্তু তারা বি টিম সি টিম দিয়ে করায়। যেমন আমি যদি বলি ইনকিলাব মঞ্চের কথা,
আপনি দেখেন যেই ভাষায় তারা কথা বলা শিখেছে, 5 আগস্ট কি আমাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে? আমরা কি এই ধরনের পরিবেশ দেখতে চেয়েছি যেখানে আমি আমার প্রতিপক্ষকে গালাগালি করব, আমি যে কোনো ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবো প্রতিপক্ষকে গাল করার জন্য, আমি কুত্তার মতো পিটানোর কথা বলবো, বিসমিল্লাহ দিয়ে মার শুরু করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করবো, এইসব কথা বলতে পারি? আপনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রীর জায়গা বাদ দিলাম, উনার যে কোনো কাজের সমালোচনা করার অধিকার সংবিধান, বাংলাদেশের যে সংবিধান সেটা রাষ্ট্র সেই কাঠামোতেই দিয়ে দিয়েছে। কিন্তু আপনি তার সমালোচনা করা মানে তার সন্তান একজন নারী জাইমা রহমান কি রাজনীতি করে? উনি কি রাজনীতির কোনো প্রক্রিয়ার সাথে যুক্ত, সরকারের কোনো কিছুর সাথে যুক্ত? জাইমা রহমান এই রাজনীতিক যেহেতু কোনো কিছুর সাথে যুক্ত না, উনার এই বয়সে কখনো রাজনীতি কোনো শব্দ বলেছেন, প্রতিপক্ষকে গায়েল করেছেন? কিন্তু দেখেন তারা কোনো কিছু নোংরামি শুরু করলেই শুরু করে তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে। তাহলে তাদের সাথে আমরা ভবিষ্যতে রাজনীতির যে সহাবস্থানের কথা বলছি বা আমরা চাচ্ছি, সাধারণ ছাত্র জনতা চাচ্ছে, সেটা কিভাবে আমরা মাঠ পর্যায়ে প্রতিফলন করব এবং সেটার বাস্তবায়ন করব, সেই জায়গাটা কিন্তু আমরা এখনো জানি না। আমরা চাই আমাদের জায়গা থেকে আমাদের প্রতিপক্ষ যারাই আছে, সেটা এনসিপির ছাত্র উইং হোক, ছাত্র শিবির হিসেবে থাকুক বা অন্য যে আছে, সবার স্বাধীনতা আছে এবং আমরা চাই পরিবর্তনের রাজনীতিতে তারা তাদের কাজগুলো নিয়ে আগাবে, সরকারের সমালোচনা করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি কোনো ভুল করি, কোনো অন্যায় করি, সেটার যৌক্তিক সমালোচনা করবে, তথ্য নির্ভর। কিন্তু ফেব্রিকেটেড এবং গুজব নিয়ে যদি আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য আমাদের প্রতিপক্ষ হিসেবে তারা এই যে এই সামাজিক মাধ্যমগুলো, ভুয়া পেজ এবং বিভিন্ন তাদের এজেন্টদের মাধ্যমে এই ধরনের প্রপাগান্ডা অপপ্রচার চালায়, সেক্ষেত্রে তো আমাদের সেই পরিবেশ তৈরি করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশের ছাত্র জনতা যেমন সেটা চায় না, আমরাও চাই না, আমাদের প্রতিপক্ষরা যদি সেখান থেকে বেরিয়ে আসে, স্বাভাবিক ছাত্র রাজনীতির পরিবেশ হবে। মাসুম বিল্লাহ, এসব কারণে তো সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এটা মোকাবেলায় সরকার কি ধীরগতিতে আগাচ্ছে? সরকার ধীরগতিতে আগাচ্ছে বলতে দেখেন যে জুলাই আগস্টে যে একটা বিপ্লব হইলো, এত রক্তের এত ত্যাগের বিনিময়ে আমাদের যে অর্জিত স্বাধীনতা, আমরা একটা সহনশীল বাংলাদেশ, একটা সহাবস্থানের বাংলাদেশের সমগ্র মানুষ প্রত্যাশা করে। তো সেই মানুষের প্রত্যাশার দিকে সম্মান রেখে, মানুষের প্রত্যাশার প্রতি সম্মান রেখে আমরা যেই রাজনৈতিক পদ্ধতিতে, যে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে আমরা এখন পর্যন্ত প্রতিপক্ষের সেই নোংরামির, সেই নগ্ন কাজকর্মের প্রতিবাদ করে যাচ্ছি এবং সরকারও যথাসম্ভব আমার মনে হয় এখন পর্যন্ত সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিচ্ছে। আপনারা দেখবেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, যদিও তার উদাহরণ দেওয়া ঠিক হবে না, এখন যেই পরিমাণ নোংরামি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রতি বিএনপিকে বা ছাত্রদলকে ঘায়েল করার জন্য বিদ্যমান, তার 100 ভাগের 1 ভাগ যদি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে সংগঠিত হইতো, এইরকম অভিযুক্তকে আমরা গুম পর্যন্ত হতে দেখেছি, এরকম অভিযুক্তকে আমরা হত্যা শিকার পর্যন্ত হতে দেখেছি, এইরকম আইসিটি মামলার আসামিকে আমরা কারাগারে বীভৎসভাবে মৃত্যুবরণ করতে পর্যন্ত দেখেছি। তো যেহেতু বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, আমরা এখন পর্যন্ত বারবার প্রতিপক্ষকে আহ্বান জানাচ্ছি, আপনারা সুষ্ঠু রাজনৈতিক চর্চায় ফিরে আসুন, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি। জনগণ আমাদেরকে 5 বছর সময় দিয়েছে, এই 5 বছর পরে বাংলাদেশে আবার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের এই 5 বছরের কর্মের ভিত্তিতে মানুষ জাজ করবে আমাদেরকে পরবর্তী নির্বাচনে নির্বাচিত করা যায় কি যায় না। আপনারা যথাযথ বিরোধী দলের ভূমিকা পালন করুন, আপনারা গঠনমূলক সমালোচনা করুন। মানুষ যদি মনে করে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত না, মানুষ তাদের নিরপেক্ষ ভোটের মাধ্যমে আপনাদেরকে বা যাদেরকে উপযুক্ত মনে করে ওনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। কিন্তু আমাদের এই আহ্বানে সাড়া না দিয়ে আমাদের সরকার গঠন হয়েছে মাত্র 2 মাস। আপনি জানেন যে একটি সরকার গঠনের পরে আর বিএনপি 17 বছর পরে রাষ্ট্র ক্ষমতায়, যে রাষ্ট্রের বিভিন্ন টুলসগুলোকে সুসংগঠিত করতে এবং একটা শৃঙ্খলার কাঠামোর মধ্যে নিয়ে আসতে একটু সময় প্রয়োজন হয়। তো আমরা বিরোধী দলের কাছ থেকে সেই ন্যূনতম সময়টা অন্তত প্রত্যাশা করেছিলাম, কিন্তু সরকারের 1 মাস 1 সপ্তাহ না যেতে তারা যে পরিমাণ নগ্ন ভাষায়, যে পরিমাণ বিশ্রী ভাষায়, যে পরিমাণ অশ্লীল ভাষায় আমাদেরকে ঘায়াল করার অপচেষ্টা করছে, সেটা খুবই দুঃখজনক। সরকার এখন ধীরগতিতে আগাচ্ছে বা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বিদায় আগামীতেও যে এই দ্বারা বহাল থাকবে সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। কারণ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় মানে এই দেশের কৃষ্টি, এই দেশের সংস্কৃতি, এই দেশের সোশ্যাল মিডিয়া,
এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান, এই দেশের শিক্ষা ব্যবস্থা, এই দেশের শাসন ব্যবস্থা, এই দেশের ভবিষ্যৎ সব কিছুই বিএনপি শাসন আমলের উপর জড়িত এবং আগামীর বাংলাদেশে আমাদের এই 5 বছরের শাসন আমলের জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। তো এই অপপ্রচার, এই নোংরামি যদি চলতে থাকে, আমার মনে হয় সেটা সরকারের পক্ষ থেকে আর খুব বেশি সময় সহ্য করা হবে না। বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু আইনের মাধ্যমে দমন করার চেয়ে আমরা প্রতিপক্ষকে বারবার আহ্বান জানাই যে আপনারা সুষ্ঠু রাজনৈতিক চর্চায় ফিরে আসুন, আপনারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের কথা বলুন, আপনারা সংসদে জনগণের কথা বলুন, আপনারা ভালো কাজের প্রতিযোগিতা করুন। জনগণ হয়তো আপনাদের ভবিষ্যতে বিবেচনা করতে পারে, কিন্তু যদি আপনারা এই নোংরামি, এই এই চরিত্র হনন এগুলো যদি অব্যাহত রাখেন, তাহলে আপনাদের অতি দ্রুত আরও খারাপ সময় দেখতে হবে বলে আমার বিশ্বাস। আপনি সংসদের কথা বলছেন, আমি একটু জিয়নের কাছে আসতে চাই। সংসদে আমরা কিন্তু দেখছি বিএনপি এবং জামায়াত আইন প্রণয়নের ক্ষেত্রে দুই জোটই কিন্তু মিলেমিশে কাজ করছে। রাজপথে তাহলে ছাত্র শিবির এবং ছাত্রদল একসাথে কেন কাজ করতে পারছে না? আহ্বান অফিসিয়ালি তখনই করা যাবে যখন আসলে ন্যূনতম সেই পরিবেশটা তারা রাখবে। সংসদে দেখেন তাদের নেতা কিন্তু প্রকাশ্যে কথা বলছেন, অনেকটা সরকারকে সহযোগিতার কথা বলছেন এবং অনেক ক্ষেত্রে সরকার, অনেক ক্ষেত্রে না আমি বলবো বাংলাদেশের ইতিহাসে মনে হয় না বিরোধী দল এরকম ফ্লোর কখনো পেয়েছে। সরকার যে কোনো সিদ্ধান্তে তাদের মতামতকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে বা তাদেরকে সাথে নিচ্ছে। দেখেন যে একটা ইস্যু আসলে কিন্তু দুই দল মিলে কিন্তু টিম গঠন করা হচ্ছে যাতে এই বিষয়ে তদন্ত করা যায়। সংসদে বলছেন তাহলে তারা রাজপথে কেন তাদের সংগঠনকে তারা নিয়ন্ত্রণ করছেন না? এটা তো আমাদের পক্ষ থেকে হচ্ছে না। যদি সেই ধরনের পরিবেশ তারা তৈরি করে, অবশ্যই আমরা তো চাই মিলেমিশে বাংলাদেশটাকে তৈরি করি। আমাদের প্রধান এজেন্ডা জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে কী ছিল? ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনা এবং তাদের যারা সহযোগী ছিল তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে দাও, বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা যাতে কাজ করতে পারি। সেক্ষেত্রে তারা যদি আমাদের সাথে সহযোগী হিসেবে আসতে চায়, সেটা তাদের কথার মাধ্যমে না কাজের মাধ্যমে প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদের সহযোগিতা নিব, তাদেরকে পাশে রাখবো। কিন্তু সেটা ন্যূনতম অবস্থা কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখছি না, যার কারণে আসলে সেটা হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, কিছুদিন আগে কিন্তু 2-3টা ইনসিডেন্ট যেটা আমি তুলনা হিসেবে বলতে পারি, রিসেন্ট আমি কিন্তু সংসদে বিরোধী দলীয় নেতাও কিন্তু এই বিষয়ে কথা বলেছিল যে আমাদের গাজীপুরে একজন কম বয়সী ছেলে মেয়ে সম্ভবত কোর্ট ম্যারেজ করেছিলেন। মেয়েটার একজন ইমামের মেয়ে ছিলেন, ইমাম সাহেব উনি মিডিয়াতে কথা বলেছেন, ওনার মেয়েকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক নিয়ে গিয়েছে। এটার জন্য ফ্রেমিং করা হলো আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলকে, বিশেষ করে সরকারকে। 2 দিনের মধ্যে এই মিডিয়ার মাধ্যমে জানা গেল তারা ঠিক 2 দিন আগে কোর্ট ম্যারেজ করেছে। একজন যেহেতু কোর্ট ম্যারেজ করেছে, অফিসিয়ালি ওই ছেলের ওয়াইফ, এই মেয়ে, একটা ছেলে যদি তার ওয়াইফকে জোর করেও নয়, সেটার জন্য সামাজিক যে সিস্টেম আছে আমাদের ইকোসিস্টেমে, প্রশাসনিক যে প্রক্রিয়া আছে সেটার মাধ্যমে তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া যেতে পারে যদি থাকে, কিন্তু সেটার জন্য দায়ী করা আছে আমাদের বিএনপিকে, বিশেষ করে ছাত্রদলকে। এর আগে দেখেন এই রিসেন্ট টাইমে একটা মিডিয়ার মাধ্যমে যেটা হলো, মিডিয়া কুয়ের মতোই বলবো, একজন মহিলা এবং আমাদের বিএনপির একটা ইউনিয়ন পর্যায়ে একজন নেতা, তার মধ্যে কিন্তু মারামারির ঘটনা ঘটেছে। প্রথমে কিন্তু সবগুলো মিডিয়াতেই, আমি জানি না এটার কারণটা কি, কাটপিস ভিডিও যেই ক্ষেত্রে দেখানো যাচ্ছে আমাদের সেই বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা ওই মহিলাকে মারধর করছে একজন, পরবর্তীতে আবার পুরো ভিডিও দেখানো। তাহলে দেখেন, এই জন্যই বললাম যে আমাদের আসলে এটা এমন একটা সিস্টেম, এখানে যারা স্টেক হোল্ডার আছে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে, সবাই যদি একটু দায়িত্বশীল আচরণ করি, আমাদের মনে হয় সামাজিক যে টক্সিসিটিটা আছে সেটা একটু লেভারেজ করা যাবে। কারণ বিএনপির বিরুদ্ধে কোনো নিউজ আসলে সেটাই সবাই চায় নেওয়ার জন্য, এবং আমাদের বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু মাঠের রাজনীতি বাদ দিয়ে এখানে পড়ে আছে, কোথায় বিএনপি বা বিশেষ করে ছাত্রদল সহ বিএনপির যত অঙ্গ সংগঠন আছে তাদের দোষ ত্রুটি খুঁজে বের করা যায়। আসলে এটা হচ্ছে আমাদের সমস্যাগুলো। এখানে যদি তারা সেই জায়গায় না গিয়ে আসলে যাচাই বাছাই করে তারপরে এই ধরনের নিউজগুলো আসতো, আমরাও আমাদের জায়গা থেকে ভুল ত্রুটি হয়, আমরা বলবো না আমরা আমাদের সবাই ফেরেস্তা, আমরাও মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়, বাট আমরা কুইক লার্নার, আমরা শিখতে চাই, জানতে চাই এবং নিজেদেরকে শোধরাতে চাই। বাট সেটার জন্য কিন্তু ইকোসিস্টেমে যারা জড়িত আছে সবার কানেক্টিভিটিটাও লাগবে। আসলে এটার দায়টা এককভাবে কারণ না, আমাদের যে সামাজিক ইকোসিস্টেম আছে সেটাই এরকম হয়ে গেছে, সবার মধ্যে ধৈর্যশীলতা কম। 5-10 সেকেন্ড 20 সেকেন্ডের রিলস দেখেই কিন্তু সবাই সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। কেউ সেটা ভেরিফাই করার জন্য বা ভেরিফিকেশনের জন্য নিজের যে আরও 2-4-5 মিনিট সময় ব্যয় করব সেটার জন্য কেউ কিন্তু আমরা আসলে আগ্রহী না। এবং সেটা তৈরি হয়েছে কিন্তু সামাজিক মাধ্যমের অপপ্রচার গুজব দিয়ে, এবং সেটার যেটা হচ্ছে আজকে আমি ভিক্টিমাইজড হচ্ছে, আমাদের দল ভিক্টিমাইজড হচ্ছে, কালকে হয়তো বা সাধারণ ছাত্র জনতা হবে। তো সেই জায়গা থেকে সবারই দায়বদ্ধতা আছে, সবারই কিছু দায়িত্ব আছে, সবাই মিলে যদি সেটা করি হয়তো বা পরিবর্তন হবে। সেই পরিবর্তনের ধারাটা সবার মাধ্যমে হোক, গণমাধ্যমও সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করুক, সরকারকে সহযোগিতা করুক,
আমাদের মনে হয় ভবিষ্যৎ বাংলাদেশ হয়তো আমরা চাইলেই 5 বছরে ইউরোপ হতে পারবো না, বাট দক্ষিণ এশিয়ার মধ্যে একটা ইমার্জিং শক্তি হিসেবে যেমন বাংলাদেশকে বিবেচিত করে, সেই হিসাবে আমি বলবো দক্ষিণ এশিয়ার সবথেকে শক্তিশালী একটি রাষ্ট্র হিসাবে, জিয়া পরিবারের সন্তান হিসেবে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে জনাব তারেক রহমান সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাবে। হয়তোবা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওনার সারথি হব, আমাদেরকে সেইভাবে যদি ইউটিলাইজ করা হয়, আমাদেরকে রাখা হয়, অবশ্যই আমরা চাই। পাশাপাশি আমরা চাই বাকিরাও সেই ক্ষেত্রে সহযোগী হোক, আমরা একটা বেটার অপশন থাকবো বা আমাদের দেশকে দেখব, সেই জায়গায় সেই প্রত্যাশাও থাকবে সবার প্রতি। এবার একটি অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। গেল শনিবার জামায়াত ইসলামের আমিন এবং সংসদের বিরোধী দলীয় নেতা সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভায় বলেছেন যে আপনাদের ছাত্রদলকে উদ্দেশ্য করে আমরা আদু ভাই দাদু ভাই মুক্ত ক্যাম্পাস দেখতে চাই। ছাত্রদলকে আসলে আদু ভাই দাদু ভাইয়ে ভরা? দেখুন, জামাত শিবিরের কোনো বক্তব্য যদি আমার কাছে আসে, আমি ব্যক্তিগতভাবে সেটা প্রথমে এইভাবে জাজ করি যে সেটা মুনাফিকি দোষে দুষ্ট কি না, যে সেই বক্তব্যের মধ্যে কোনো মুনাফিকি আছে কি না। তো আপনি যে বক্তব্যটা এখন উদ্ধৃত করলেন সেটা আমি শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, ঠিক তখনই আমি প্রথম আমার যে ওদের বক্তব্য বিশ্লেষণের যে সিস্টেম, যে সেটা মুনাফিকি দোষে দুষ্ট কিনা সেভাবে বিবেচনা করলাম। ওদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তার রানিং যে সভাপতি সাধারণ সম্পাদক, মাস 2 বা 3 মাস আগে ওদের কমিটি গঠিত হয়েছে। তৎকালীন সাধারণ সম্পাদক সাদ্দাম, উনি হয়েছেন সভাপতি, আর সিকবাতুল্লাহ নামে একজন হয়েছেন সাধারণ সম্পাদক। তো তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সেশন হচ্ছে 2013-2014। 2013 এবং 2014 সেশনের একজন শিক্ষার্থী যদি 2026 সালে এসে আদুবাই না হয়, তাহলে ছাত্রদলের নেতৃত্ব, আমার সেশন 10-11, আমার বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা আমার বন্ধু, তার সেশন 10-11, সাধারণ সম্পাদকের সেশন 11-12, তারা কিভাবে আদুবাই হয়? এটা একটা কমন সেন্সের ব্যাপার। আপনি দেখেন যে প্রত্যেকটা কথায় ওদের কিভাবে মুনাফিকি চলে আসে। নিজ সংগঠনে 2013-14 সেশনের নেতৃত্ব দিয়ে আপনারা বাংলাদেশ উদ্ধার করে ফেলতেছেন, আপনারা রানিং শিক্ষার্থী দিয়ে কমিটি গঠনের বয়ান ছাড়তেছেন, আবার প্রতিপক্ষকে বলেন যে আদুবাই দোষের দুষ্ট। আদুবাই কারা? আমার মতে আদুবাই হচ্ছে যারা শিক্ষাগত যোগ্যতার অভাবে বা মেধার অভাবে পরীক্ষায় পাশ না করে একই ক্লাসে বা একই সেশনে বারবার থেকে যায় বা পাশ করে পরবর্তী সেশনে আগাইতে পারে না, ওনাদেরকে বলে আদুবাই। আমি 2010-11 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। 16 সালে আমার অনার্স মাস্টার সব কিছু সমাপ্ত। আমি সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাগারে বসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছি, ভাইভাও কারাগারে বসে দিয়েছি। আরেকটা সেমিস্টার, আমার 3rd সেমিস্টার পরীক্ষার আগের দিন আমি জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে তারপরের দিন ডিপার্টমেন্টে পরীক্ষায় বসেছি। আমি তো ভালো রেজাল্ট করে আলহামদুলিল্লাহ যথাসময়ে আমার ছাত্রত্ব শেষ করেছি। তারপরে এখন পর্যন্ত আমি বিভিন্ন ডিপ্লোমায়, বর্তমানে আমি হিন্দি ভাষা এলিমেন্টারি কোর্সে ভর্তি রয়েছি। যেভাবে এই শিবিরের বর্তমান নেতৃত্ব সাদ্দাম এবং সিকবাতুল্লাহ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি আছেন। তো যেই ক্যাটাগরিতে তারা নিজেদেরকে ছাত্র দাবি করে, সেই ক্যাটাগরিতে তারা আমাদেরকে আদুভাই বলে। মানে ওদের প্রত্যেকটা কাজকর্মে আপনি এই মোনাফিকিটা দেখতে পাবেন। এটা খুবই দুঃখজনক। এটা শিবির পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জাতীয় সংসদের মতো একটা পবিত্র জায়গার বিরোধী দলীয় নেতার মুখে এই বক্তব্য খুবই দুঃখজনক, এবং তারা সমন্বিতভাবে যে একই চরিত্র ধারণ করে, তারই বক্তব্য আমার মনে হয় যে তারই বহিঃপ্রকাশ। আরেকটা বিষয় আমি যোগ করব, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আছেন, আপনি বুঝে থাকবেন যেই শিবির চালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পেজ বা আইডি থেকে একটা সময় ছাত্রদলের বিবাহিত নেতৃবৃন্দ নিয়ে খুব বেশি ট্রল করা হইতো। আপনার মনে থাকার কথা যে ছাত্রদল বিবাহিত, ছাত্রদল আদুবাই, এটা সেটা। কিন্তু আপনি দেখে থাকবেন যে ডাকসুর নির্বাচনের পরে শিবিরের শীর্ষ নেতৃত্ব যখন একের পর এক বিয়ের পিড়িতে বসা শুরু করলো, এখন কিন্তু শুধু আমাদের আদুবাই বিষয়টাই বহাল থাকলো, বিয়ের বিষয়টা কিন্তু এখন আর নাই। কারণ কি? কারণ তাদের শীর্ষ নেতৃবৃন্দ তারা সবাই বিবাহিত, তারা তাদের বিয়ের কার্য সেরে ফেলেছেন। তো এইরকম প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যত অবান্তর ইস্যু, যত অযৌক্তিক ইস্যু, তারা সব কিছুকে সামনে নিয়ে আসবেন। যেই দোষে তারা দুষ্ট, সেটাকে কিছু ক্ষেত্রে স্কিপ করে যাবেন, যেমন বিয়ের বিষয়টা। কিন্তু মানে আমিরে জামাত উনি যে হয়তো তার যে ছাত্র শিবিরের যে বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক, ওনাদের সেশন সম্পর্কে ওয়াকিবহাল না, অথবা স্লিপ অফ টাং, তিনি তার সংগঠনের
আমাদের সাথে তুলনা করে বলতেছেন যে কোনো সংগঠনে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আদু ভাইদের কমিটি চলবে না। এটা খুবই দুঃখজনক। আপনাদের গঠনতন্ত্রে কি এরকম কিছু উল্লেখ আছে যে বিয়ে করা যাবে না ছাত্রদল করতে না, গেলে? আসলে সেই ধরনের কোনো গঠনতন্ত্রে কোনো রুলস নেই। তবে যারা বিবাহিত তাদেরকে একটু ডিসকারেজ করা হয় শীর্ষ নেতৃত্বের জন্য। এটার অনেকগুলো কারণ হচ্ছে যাতে প্রতিবন্ধকতা বা পিছুটান না থাকে। তার মানে এই না তারা করতে পারবে না, করার ক্ষেত্রে কোনো বাইন্ডিংস আছে বা সীমাবদ্ধতা আছে। ইস্যুটা হচ্ছে দেখেন না, প্রতিটা মুসলমানের জন্য যে প্রক্রিয়া আছে সেটা আপনি আটকাতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা আপনার সাংবাদিকতা যখন একটা পোস্টে কাউকে অ্যাপয়েন্ট করা হয়, কিছু ক্রাইটেরিয়া সেট আপ করা হয় যাতে সর্বোচ্চ আউটপুটটা নেওয়া যায়, সেটা মূলত ইস্যু। কিন্তু দেখেন যেই প্রশ্নটা তারা বারবার করে আদু ভাই শব্দটা বলা হয়, হ্যাঁ এটার সাথে আসলে তারা বারবার ব্যবহার করতে করতে সাধারণ ছাত্র জনতা যারা রাজনীতি বিমুখ ছিল তাদের মধ্যে এক ধরনের টক্সিসিটি চলে আসছে। আসলেই তো বয়স্করা কেন করবে? আপনাদের কি কোনো বয়স নির্ধারণ আমি করা আছে? আপনাকে এটার উত্তরটা দিব, জাস্ট এই তথ্যটা সবার জানা দরকার। আমরা কেন আসলে এই ধীরগতিতে আসলে এগিয়েছি, যে এই উত্তরটা সে দিয়েছে। আরেকটু যুক্ত করবো আমি সাথে, বিগত 17 বছরে আসলে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির গুপ্তভাবে থেকে যেভাবে একাডেমিক কেরিয়ার শেষ করার সুযোগ পেয়েছে, ছাত্রদলকে সেভাবে পেয়েছে? কেউ বলতে পারবে? ছাত্রদল তো ক্যাম্পাসের আশেপাশে গেলে তাকে টর্চার করতো, তাকে ধরে ফিজিক্যালি টর্চার করার পর পুলিশের হাতে সুপর্দ করতো, কারণ তারা জানে ছাত্রদল কে কে করে। কিন্তু শিবির তো সেভাবে মার্ক করা ছিল না, কারণ এই সাদিক ক্যাম্প এস এম ফরহাদরাই বললাম তো 5 আগস্টের পরে 1.5 মাস পরে প্রকাশ্যে এসেছে, সাংবাদিকরা পত্রিকায় রিপোর্ট করেছে এইভাবে। এবার প্রকাশ্যে এলেন ছাত্র শিবিরের ঢাবির সভাপতি সেক্রেটারি সেইভাবে। তার মানে কি এর আগে গুপ্ত ছিলেন বিদায় তো এই টাইটেলটা হয়েছে। আমাদের তো সেই জায়গা ছিল না, যেই কারণে অনেকের দেখা যায় একাডেমিক ক্যারিয়ারটা বিসর্জন হয়েছে, অনেক ক্ষেত্রে কন্টিনিউ করতে পারেনি। অনেককে কিন্তু বহিষ্কার করেছে অবৈধ উপায়ে আওয়ামী লীগের রেজিমে 17 বছরে। তাদের মধ্যে 36 জন, আমি যদি ভুল না করি সংখ্যাটা, যাদেরকে অবৈধ পন্থায় অবৈধ উপায়ে ফ্যাসিস্ট আমলে তাদের ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু বিশেষ বিবেচনায় ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছে। এখন তারা কিন্তু এটা নিয়েও কিন্তু সাংবাদিক সম্মেলন করেছে, আমার মনে হয় যদি ভুল না করি প্রক্টরের কাছে পর্যন্ত এটা নিয়ে নালিশ করেছে, কেন তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হলো, কেন তাদেরকে হলে অ্যালটমেন্ট দেওয়া হলো। আসলে দেখেন তারা চায় কি? তাহলে কি এই 36 জনেই আপত্তি? তারা তো এই আপত্তিটা তুলেছে, প্রকাশ্যে তুলেছে। তো এই আপত্তিটা 36 জনকে নিয়ে তুলে কিন্তু মানে প্রকারান্তে আমাদেরকেও অ্যাটাচমেন্ট দিয়েছে। আমি বাস্তবতা হচ্ছে আমাদের সেই সময় এই সুযোগটা ছিল না, কারণ আমরা পড়ার টেবিল বাদ দিয়ে, আমি যদি বলি এটা আসলে কীভাবে নেন জানি না, নিজেকে বড়ার জন্য আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি আমার ইউনিভার্সিটির টপার ছিলাম। আমি প্রথম 7টা সেমিস্টারে 4 আউট অফ 4 ছিল আমার। বাট আমি যখন কন্টিনিউয়াসলি রাজনীতিতে ফুল ফোর্সে, এটাকে আমি মনে করলাম যে পড়ার টেবিলে যদি আমি এককভাবে ভালো একটা রেজাল্ট করি, আমি হয়তো আমি আমার পরিবার সহ আমি ব্যক্তি লাইফে সফল হতে পারবো। বাট আপনি দেখেন রাজনীতিবিদরা কিন্তু যদি সে সৎ থাকে, সৎভাবে চিন্তা করে, সে শুধু নিজেকে না সে রাষ্ট্রকে কিছু দিতে পারবে, সে একটা কমিউনিটির জন্য ভালো কিছু করতে পারবে। সেই চিন্তাধারায় কিন্তু আমি রাজপথে নেমে এসেছি, এবং তার ফলশ্রুতিতে কিন্তু একাধিকবার জেলে যেতে হয়েছে, গুম ছিলাম পর্যন্ত, ছাত্রলীগ 2বার হামলা করেছে, একবার তো মৃত্যুসজ্জায় পর্যন্ত ছিল, আমার মাথায় এখনো 16টা শিলি। তো জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে ফ্রন্ট লাইনে ছিলাম, রামপুরা বনশ্রীর মতো প্রাইম জোন, যে জায়গায় 18 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। শুধু নেতৃত্ব দেওয়া না, আমার মনে হয় না এটা আসলে নিজের জন্য বলা, সেনাবাহিনীকে ওপেন 30 মিনিটের সময় বেঁধে দিয়েছি, যেটা একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে পরবর্তীতে পেয়েছি, কারণ মোবাইল সাথে নেওয়ার সুযোগ ছিল না, আগে থেকে দীর্ঘ মামলা ছিল, যার জন্য কোনো ধরনের ডিভাইস নেওয়ার সুযোগ ছিল না। তারপরে কিন্তু আমরা সেগুলোকে নিয়ে ধারণ করতে চাই না, এককভাবে নিজেদের কৃতিত্ব দাবি করতে চাই না। বিষয়টা ছিল পরিবেশের কারণে আমরা স্বাভাবিক যেই শাসন অনুযায়ী বের হওয়ার জায়গা ছিল সেটা করতে পারিনি। তার মানে কি আমরা আমাদের ক্যাপাসিটি ছিল না, নাকি আমাদের দুর্বলতা ছিল, নাকি আমরা ব্যাক বেঞ্চার ছিলাম? তারা যদি সেই জায়গায় আসে, ওকে ওয়েল ফাইন, আমরা ওপেন ডিবেটের আয়োজন করুক, আমরা দেখি, কথা বলি, জাতি দেখুক কোয়ালিটি আছে কিনা। বাট আমরা আসলে সেই জায়গায় যেতে চাই না। মূল ইস্যুটা ছিল এটা, যার কারণে আমাদের স্বাভাবিক শাসনটা ছিল না। আর আদু ভাই বলার মাধ্যমে তারা আসলে নিজেদের যে বিভিন্ন দোষ ত্রুটি সেটাকে ঢাকার একটা প্রচেষ্টা করে। কোয়ালিটি ম্যাটার্স দিন শেষে। হ্যাঁ, সাধারণ ছাত্রছাত্রীরাও চায়, আমাদের দলও আশা করে, হয়তোবা খুব শীঘ্রই অল্প সময় 2-1টা কমিটির যদি প্রক্রিয়া ধরন শেষ হয়ে যায়, কারণ বিগত 17 বছর যেহেতু আমাদের প্রতি 2 বছর পর পর ছাত্রদলের কমিটি হওয়ার প্রক্রিয়া আছে, সেটাও ঠিকমতো করতে পারি না, কারণ আমাদের সেই পরিবেশটা ছিল না, ফেসিস্ট আমলে সেই সুযোগও দেওয়া হয় না। সামনে যদি আমাদের এটা হয় যে জটটা আছে সেটা চলে যায়, তখন আমরাও রানিং ছাত্রছাত্রীদের দিয়ে। আমি একই ইস্যুতে একটু মাসুম বিল্লার কাছে আসতে চাই। আপনি হলের দায়িত্ব পালন করেছেন, ক্যাম্পাসের দায়িত্ব পালন করেছেন, এখন সেন্ট্রালের দায়িত্ব পালন করছেন, আর কি চান? আর কি চাই, দল যদি আমাকে নতুন কোনো দায়িত্বের যোগ্য মনে করে, তাহলে আবারও
আমি এখন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দল যদি মনে করে যে আমি শীর্ষ নেতৃত্ব, সভাপতি, সাধারণ সম্পাদক বা সুপার ফাইভের যে নেতৃত্ব, সেটার জন্য যোগ্য এবং আমি সংগঠনকে এখন পর্যন্ত কিছু দেওয়ার সক্ষমতা রাখি, তাহলে আমার মনে হয় যে যে সমস্ত প্রতিবন্ধকতার কথা এই ভোট আইডি থেকে বা একটা তথাকথিত কিছু সংগঠন থেকে ছড়ানো হয়, সেগুলো কোনো প্রতিবন্ধকতা না। কারণ দেখুন, আমি 2010-11 সেশনে ভর্তি হয়ে সেই শুরুর দিন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। আমি 2011 সালে একবার, 2012 সালে একবার, 2016 সালে একবার, 2019 সালে একবার এবং সর্বশেষ জুলাই আন্দোলনে চারবার কারাবরণের শিকার হয়েছি এই দলের এই সাথে কাজ করতে গিয়ে, এই দলের কর্মসূচি সফল করতে গিয়ে। এবং সর্বশেষ জুলাই আন্দোলনে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শেষ করে আমি যখন বাসার দিকে রওনা হই, চানখারপুলে আমার বাসা, তো সেই চানখারপুল মোড়ে ছাত্রলীগ যুবলীগ আমাকে ধরে মানে বেদম গণপিটুনি দিয়ে আমাকে মৃত ভেবে যে আমি অলরেডি ডেড, আমি মাথা নিচু হইলে আমার নাক দিয়ে টলটলায় রক্ত পড়তো, এই অবস্থায় আমাকে মৃত ভেবে তারা চকবাজার থানার পুলিশের কাছে সোপর্দ করে। সেই পুলিশ আমাকে নিয়ে আবার 4 দিনের জন্য গুম করে ডিবি পুলিশের হাতে তুলে দেয়। ডিবি 4 দিন গুম রেখে সামান্য চিকিৎসা দিয়ে তারপরে হচ্ছে আমাকে এই 1 বস্তা পেট্রোল বোমা আর হচ্ছে এই 40টা ককটেল দিয়ে রিকভারি দিয়ে রাতের বেলা আমার দ্বারা এগুলা উদ্ধারের নাটক সাজিয়ে তারপর হচ্ছে আমাকে আদালতে সোপর্দ করে। তো আমরা যেহেতু সংগঠনের জন্য এত ত্যাগ, এত অবদান রেখেছি, আর যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পদ না, ওই বর্তমান কমিটিতে যারা দায়িত্বে আছেন বা অতীতে যারা সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তারা আমার লেভেল থেকেই, আমার পদ থেকে শীর্ষ নেতৃত্বে আরোহণ করেছেন। আপনি এবার কোন পদ প্রার্থী? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান, তিনি আমাকে যেই কাজের যোগ্য মনে করেন, আমি মনে করব যে আমি সেই কাজের জন্যই পারফেক্ট। আপনাদের কি মনে হয় না এখন যারা রানিং শিক্ষার্থী, যারা অনার্স শেষ করে মাস্টার্স করছে, তাদের দিয়ে কমিটিটা গঠন হবে? কোনোভাবেই সম্ভব না, কারণ আপনি নিজেও শিক্ষার্থী ছিলেন, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স শেষ করেছি। তো আপনার মিনিমাম অ্যাভারেজ যে জিপিএ 3 পয়েন্টের উপরে থাকলে আমরা সেটাকে মোটামুটি ভালো বলি। তো সেই জিপিএ যদি আপনার অর্জন করতে হয়, আপনার দৈনিক কমপক্ষে 8 ঘন্টা পড়ার টেবিলে থাকতে হবে। যদি আপনি 8 ঘন্টা পড়ার টেবিলে সময় দিতে না পারেন, আপনি যত বেশি মেধাবী হোক, আপনি মানে সামনের এই চাকরির প্রতিযোগিতামূলক বাজারে বা সমাজের এই প্রতিযোগিতামূলক সেক্টরগুলোতে কোনো সেক্টরে আপনি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবেন না। তো 8 ঘন্টা পড়ার টেবিলে সময় দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক ইউনিট হচ্ছে 120টার বেশি, 122টার মতো খুব সম্ভবত। 122টা ইউনিটকে নিয়ন্ত্রণ করা এটা এক কথায় অসম্ভব, এবং এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনই মাস্টার্সের বা রানিং শিক্ষার্থীদের দিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করার নজির দেখাইতে পারে নাই। সেটা ছাত্রলীগ পারে নাই, সেটা ছাত্র শিবির পারে নাই, সেটা ছাত্র দল পারে নাই। তো ভবিষ্যতে এই বাস্তবতায় আমি যেটা বললাম যে একজন রানিং শিক্ষার্থীকে তার স্বাভাবিক রেজাল্ট অর্জন করতে হলেও দৈনিক কমপক্ষে 8 ঘন্টা পড়াশোনা করতে হয়। সেই 8 ঘন্টা পড়াশোনা করে বাংলাদেশের মতো এতগুলা জেলা ইউনিট এবং কেন্দ্রীয়শাসিত ইউনিটকে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। হয় তার শিক্ষা জীবন শেষ হয়ে যাবে, অথবা তার দ্বারা তার দল ক্ষতিগ্রস্ত হবে। আজিজুল হক জীবন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে শেষ প্রশ্নটা করতে চাই, আপনি যে কাঙ্ক্ষিত পদ প্রার্থী, সেই পদ যদি আপনি পান, তাহলে ছাত্রদলকে আপনি নতুন করে কিভাবে গড়ে তুলবেন, কি পরিবর্তন আনবেন? আসলে দেখেন, কাঙ্ক্ষিত পদ পাবো কি পাবো না সেটা ডিপেন্ড করতেছে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যদি সেটার জন্য বিবেচিত করেন। আসলে নির্দিষ্ট কোনো জায়গা থাকে না। আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছি, বাট আমি রাজনীতি করেছি মহানগরে। আমি থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক থেকে কিন্তু ধাপে ধাপে কেন্দ্রীয় সংসদে 2-2বার প্রতিনিধিত্ব করছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কি সুপ্রিম নেতৃত্বে আসা যায়? দেখেন, আমি এটার উত্তর দিব দুইভাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত হয়নি, কিন্তু মহানগর থেকে দুইজন সর্বোচ্চ চেয়ারে এসেছেন। আমাদের নাসিরুদ্দিন আহমদ পিন্টু ভাই প্রয়াত, উনি কিন্তু ডাইনামিক লিডারশিপ ছিল এবং ওয়ান অফ দ্য বেস্ট, যে তার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে দলকে। পাশাপাশি বর্তমান মন্ত্রিসভায় কিন্তু আমাদের মহানগর থেকে উঠে আসা আরেকজন নেতৃত্ব আছে, যিনি কিনা নিজেও থানা পর্যায় থেকে উঠে এসেছে, আমাদের হাবিবুর রশিদ হাবিব ভাই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
তো আমি একাধারে আমি নেতা হতে পারবো কিনা বা কোনো দায়িত্বে বা চেয়ারে আসবো কিনা এটা আমার হাতে নেই। আমি আমার চেষ্টাটা করবো, আল্লাহ যদি মনোনীত করেন আমাকে সেটার জন্য, এবং জনাব তারেক রহমান যিনি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তিনি যদি আমাকে কোনো বিশেষ চেয়ারের জন্য মনোনীত করেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আমি যেই কমিউনিটিকে বিলংস করছি, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা কিনা জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে কাজ করেছে, আপনি জানেন 18 তারিখের পর থেকে কিন্তু স্টিয়ারিং হুইলটাই ছিল আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হাতে। আমি নিজেও একটা অঞ্চলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, এবং মহানগর যেখান থেকে অতীতে একাধিক নেতৃত্ব সামনে এসেছে। পাশাপাশি আমি একজন ক্ষুদ্র ফ্রিল্যান্সার, তিনটা কমিউনিটিকে প্রতিনিধিত্ব করছি, এটাই আমার জন্য অনেক। আমি এখন পর্যন্ত যে জায়গায় এসেছি, আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিয়েছেন এই পর্যন্ত আসার, এবং জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক আমাকে এইখানে বিবেচিত করেছেন, এটাও আমার জন্য অনেক। যদি সামনে ভালো কিছুর জন্য বিবেচিত করে, আমি চেষ্টা করব ঢেলে সাজানোর জন্য। একটা জিনিস আমার জায়গা থেকে চাওয়া, ছাত্রদলে গুণগত পরিবর্তন নিয়ে আসা, বিশেষ করে মেধাকে প্রায়োরিটি দিয়ে মেধাবীদেরকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়। ছাত্রদলের ফ্রন্টলাইনার হিসেবে থাকবে যারা টেবিলেও টপার হিসেবে আছে, পাশাপাশি বুদ্ধিভিত্তিক চর্চা, যার মাধ্যমে মূলত আমরা আমাদের যে তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ যে অংশটা, আমি আবারও বলি, যারা কিনা জুলাই আগস্টে রাস্তায় নেমে এসেছিল কিন্তু কোনো রাজনীতির সাথে বিগত 17 বছর সম্পৃক্ত থাকেনি, কারণ রাজনৈতিক সেই পরিবেশ ছিল না, তাদেরকে কীভাবে রাজনৈতিকভাবে সচেতন করা যায়, ছাত্রদলকে তাদের আস্থার জায়গায় নেওয়া যায়, এবং এই বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে একেবারে লো টায়ার থেকে, আমি যদি বলি স্কুল পর্যায় থেকে, যেটা নাকি পাশ্চাত্য দেশগুলোতে হয়, এবং এমনকি আমাদের এশিয়ার একটা বড় অংশতে হয়, যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক কাজগুলোর সাথে কানেক্টিভিটি হয়, যার মাধ্যমে নিজেদেরকে ঢেলে সাজানো যায় এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ করা যায়। মেধার যে পাচারটা হয়, তাদের কীভাবে বাংলাদেশে অ্যাকোমোডেট করা যায়, তাদের মেধার মাধ্যমে আমাদের দেশটাকে ঢেলে সাজানো যায়, এবং বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের যে রোল মডেল যাদেরকে বলি তাদের পাশে রাখা যায়, সেই প্রচেষ্টাই থাকবে। ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলকে সকলের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলাটাই আমার মূল প্রায়োরিটি থাকবে। মাসুম বিল্লাহ, আপনার কাছে শেষ প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে আপনি কি প্রত্যাশা করেন যে এবারে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক হবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবে? যে দেখেন, যোগ্যতার মানদণ্ড হিসাবে আসলে বিশ্ববিদ্যালয় খুব বেশি ম্যাটার করে না, কিন্তু অতীতের আমার সহালোচক যেটা বললেন যে বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিন্তু মহানগর থেকে 2 জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বোচ্চ চেয়ারে আরোহণ করতে সক্ষম হয়েছিলেন। তো আমাদের সাংগঠনিক অভিভাবক হচ্ছে আমাদের পার্টির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী। আসলে এটা একান্তই ওনার সিদ্ধান্তের বিষয়। উনি যদি মনে করেন যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বোচ্চ নেতৃত্বে আসতে সক্ষম, ওনাদের দ্বারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিচালনা করতে পারেন, তাহলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চুজ করবেন। আর যদি উনি মনে করেন যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা মহানগর থেকে যোগ্য কাউকে দিয়ে ওনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে উনি ছাত্রদলকে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করাতে পারবেন, তাহলে তিনি ওনাদেরকেও পছন্দ করতে পারেন। এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো ম্যান্ডেটরি ইস্যু না। আমি আরেকটু বিষয় যোগ করব, যেটা হচ্ছে যে আল্লাহ যদি আমাকে ছাত্রদলের শীর্ষ পদে কবুল করেন, আমার আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে অনেক বেশি কাজ করার পরিকল্পনা আছে। যদি শীর্ষ নেতৃত্বে নাও আসি, রাজনীতিতে যে অবস্থানেই থাকবো, আমি এটা নিয়ে কাজ করব। আপনি জানেন যে বিএনপির রাষ্ট্রদফা পরিবর্তনের 31 দফায় যে সনদমুখী শিক্ষা ব্যবস্থা থেকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় যাওয়ার একটা পরিকল্পনা ঘোষণা করেছেন। আমরা যখন সাংগঠনিক সফরে চট্টগ্রাম বিভাগে গিয়েছি, সেই চট্টগ্রাম বিভাগের সব বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতে আমরা এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছি যে বর্তমানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে আসলে বেকার তৈরির একটা কারখানা। এই বেকার তৈরি কারখানা থেকে আমরা কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত হব, যেন এটা আমাদের বেকার তৈরির কারখানা না হয়। পাশাপাশি আরেকটা সবচেয়ে বড় ইস্যু, বর্তমান যে জেনারেশন, যাকে আমরা জেনজি বলি, তারা আমাদেরকে যেটা অ্যাড্রেস করছে যে আমাদের যে কারিকুলাম, এই কারিকুলামের সর্বোচ্চ মেধাবী বা সর্বোচ্চ জিপিএ অর্জনকারী শিক্ষার্থীরাও বহির্বিশ্বে, ইউরোপ আমেরিকায় আইটি রিলেটেড ক্যাম্পাসগুলোতে তাদের সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কারণ আমাদের এই কারিকুলামের শিক্ষা, এখানে জিপিএ গোল্ডেন A5 মানে গোল্ডেন 5 থাকলেও তারা ওইখানে সেটাকে বিবেচনা করে না, শুধুমাত্র আমাদের কারিকুলামের কারণে। আর আমাদের কারিকুলামকে আমরা এইভাবে ঢেলে সাজানোর সর্বোচ্চ চেষ্টা করব, যেন সেটা বহির্বিশ্বের বড় বড় ক্যাম্পাসের সাথে তাদের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ধন্যবাদ। জনাব মাসুম বিল্লাহ এবং জনাব আজিজুল হক জিয়ন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, পাশাপাশি আপনার চ্যানেল 24-কে ধন্যবাদ, পাশাপাশি ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে শুনছেন। আসসালামু আলাইকুম।
দর্শক, যত কথা অনুষ্ঠানে আজকের মতো এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।